প্রশ্ন এমন এসছে, প্রথম প্রশ্ন যে কোনো টাকা বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা যদি হয়, ওই একই হারে একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আর সরল সুদের ক্ষেত্রে পার্থক্য কি আমরা জানি কি জিনিস। সেক্ষেত্রে যদি কোনো কারণবশত যদি 100 টাকার ওপর সরল সুদ 10% হারে যদি হয়, সরল সুদ যদি বলি 10% হারে হয়, তাহলে 1 বছর শেষে সুদ আসলে হবে 110 টাকা। যদি 10% হারে সেকেন্ড ইয়ারের কথা বলি, তাহলে সরল সুদ গিয়ে দাঁড়াবে সরল সুদ সহ সুদ আসলে কথা যদি বলি তাহলে 120 টাকা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে বলি, চক্রবৃদ্ধি সুদে বলি, তাহলে 100 টাকার ওপর যদি চক্রবৃদ্ধি সুদ যদি 10% লাগু হয়, তাহলে 1 বছর পরে যদি আমি বলি যে সুদাসল, তো সেক্ষেত্রে সুদাসলের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে এটা 110 হবে, প্রথম বছরের পরিবর্তন হবে না। কিন্তু ঠিক তার পরের বছর 10% যদি ইন্টারেস্ট রেট লাগু হয় কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর 10 টাকা অ্যাড হবে না, তখন 110 টাকার উপর 10% সুদ অ্যাড হবে। দ্যাট মিনস 110-এর 10% 11, 121। তো যারা আমরা পরীক্ষা দিতে গেছি আশা করি আমরা সবাই এগুলো জিনিস জানি। যাই হোক, তাই যদি বলি তাহলে যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওই পার্সেন্টেজ বা সুদের ওপরে সুদ লাগু হয়, তা সেক্ষেত্রে এই যে 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ, 1 বছরে যদি 20% হয়, 2 বছরে কী হবে? 20%-এর ওপর 20% লাগু হবে। তাহলে সেক্ষেত্রে এই ধরনের নিয়ম আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারে শিখেছি যে সাকসেসিভ মেথড ইউজ করাই যায়। তো সাকসেসিভ মেথড অনুযায়ী 20% আর 20%-এর যে হিসাবটা হয় সেটা a+b+ab/100, সেখান থেকে আমরা পাই যে সুদটা পাওয়া যাবে, চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে 44%, 44। 20 যোগ 20 যোগ মানে সাকসেসিভ মেথড 20 যোগ 20 যোগ 20 গুণন 20/100, 0 দিয়ে 0 কাটা, 0 দিয়ে 0 কাটা, তা 20 আর 20 40, 4 যোগ করলে 44। তার মানে এই 44% যেটা সেটা চক্রবৃদ্ধি সুদ। প্রশ্ন মতে আমরা যদি এক লাইনে করতে যাই, প্রশ্ন মতে এই 44% চক্রবৃদ্ধি সুদটা কার সমতুল্য? 5632, 5632 টাকার সমতুল্য। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বের করতে যাই, তাহলে যেই ভ্যালুটা 44% সমান 5632, তা বের করতে আমাকে হচ্ছে ওই একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ করতে হবে। সরল সুদটা কী জিনিস? যদি 100 টাকার উপর 10% সরল সুদ থাকে বার্ষিক, তাহলে 1 বছর পর 110 হবে, 2 বছর পরে 120 হবে, 3 বছর পরে 130 হবে। মানে সরল সুদের ক্ষেত্রে কি হয়, যে সুদের যে বৃদ্ধির হারটা সেটা সমান হারেই থাকে। তো সেক্ষেত্রে যদি বছরে 12% হয়, তাহলে 3 বছরে কত হবে? 36%। এই সুদটা কার সাপেক্ষে হয়? মূলধনের সাপেক্ষে। আর যেহেতু আমাকে বলে দিয়েছে ওই একই টাকার কথা অর্থ মূলধন সেম থাকছে, তাহলে মূলধন সেম মানে 100% সেম থাকছে। তাহলে প্রশ্ন মতো 44% মানে হলো 5632 টাকা, আর ওই 3 বছরের যে 12% হারে সরল সুদ সেটা হলো 36%। সেই 36% মানে কত বের করলে আমাদের প্রশ্ন উত্তর বেরিয়ে যাবে। এবার যদি বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাক এই নাম্বারটা কি 44 দিয়ে কাটাকাটি করা যাবে? যদি কোনো একটা সংখ্যা 4 এবং 11 উভয় সংখ্যাতে বিভাজ্য হয়, তাহলে সেটা 44 দ্বারা বিভাজ্য। শেষে 32 আছে মানে 4 দিয়ে বিভাজ্য, আর 5 আর 3 যোগ করলে 8, 6 আর 2 যোগ করলে 8। এক ঘর ছেড়ে যোগ করে ডিফারেন্স করলে যদি সেটা 0 হয়, তবে সেটা 11 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 44 দ্বারা বিভাজ্য। 44 দ্বারা যদি কেটে দিই, 44 একে 44, পরে থাকলো 12, 123, 44 2-এ 88, পরে আছে এখান থেকে 23 আর 12, 35, 352, আর 8 বারে দিলে তাহলে 1% মিন 128 করে। 36% কত হবে? তো 36কে 128 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইউনিট ডিজিট হবে 6 8 48। এখানে যদি ইউনিট ডিজিট দুটো আছে, তো সেক্ষেত্রে যদি বাই চান্স গুণ করে দিই আমরা, তাহলে 128 গুণন 36, যদি কোনো কারণবশত গুণ করেই দিই আমরা, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে 128 গুণন 36, গুণ করে দেবো, দেই গুণ করে দেবো, 8। এইভাবে গুণ না করে ডাইরেক্ট প্লেস ভ্যালুতে গুণ করে দিই। 36 একে 3600, 36 দোকানে 72, 720, তো 3600 আর 720, 4320, 8 36-এ যেটাই আসবে সেক্ষেত্রে শেষে 8 দিয়ে 4608-এর কাছাকাছি নিকটতম কোনো নাম্বার বেরিয়ে যাবে। 36 দিয়ে যদি 100 গুণ করি 3600 হচ্ছে, 36 দিয়ে 20 গুণ করে 36 দোকান 72, 720 হচ্ছে, তো 3600 আর 700 গিয়ে 4320 হচ্ছে। 8 দিয়ে 36কে গুণ করলে এই 250-এর মতো কাছাকাছি, তো এই 43 আর 250 কাছাকাছি যোগ করলে 4546-এর মতো অ্যান্সার হবে, আর শেষে 6 8 48, ইউনিট ডিজিট 8 হবে। সেক্ষেত্রে একটাই অপশন আছে 4608। তাহলে এই প্রশ্ন উত্তর হবে 4608।
পরবর্তী প্রশ্ন বলছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত। এবার কোনো একটি সংখ্যা তার 1/3 বলতে 3 ভাগের 1 ভাগকে বোঝায়। তার কোনো একটি সংখ্যা তার 3 ভাগের 1 ভাগ হতে 124 বেশি, তাহলে কোনো একটি সংখ্যা তার 3 ভাগের 1 ভাগ হতে 1/3 বেশি বলতে সেই সংখ্যাটা নিজে নিজে কত, ধরি 3, যদি সেই সংখ্যাটা নিজে নিজে 3 হয় তাহলে তার সেই সংখ্যাটা বলছে তার থেকে 1/3 অপেক্ষা 124 বেশি। তার মানে এই 1-এর থেকে 3 কত বেশি, 2 বেশি। 1-এর থেকে 3 2 বেশি, তো সেটাই ওরা বলে দিয়েছে 124-এর সমতুল্য। বলছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। আমি ধরছি এই সংখ্যাটা 3 ভাগের 1 ভাগের থেকে যদি 124 বেশি হয়, তা আমি বলছি 3 ভাগের 1 ভাগের থেকে কত বেশি হয়, 3 ভাগের 1 ভাগের থেকে 2 ভাগ বেশি হয়। তাহলে প্রশ্ন মতে এই 2 ভাগ সমান সমান 124, তাহলে 1 ভাগ সমান সমান কত হবে, 62, 62। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি নিজে নিজে কত, 3। তাহলে সংখ্যাটি যদি নিজে নিজে 3 হয় তাহলে গুণ করলে হয়ে যাবে 3 6 18, 180, 3 দোকানে 6, তাহলে 186, 186। আমার এই প্রশ্ন উত্তর হবে অপশন সি। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, এই প্রশ্ন সূচককরণী টাইপ যে প্রশ্নগুলো হয় সেগুলো থেকে আমরা করতেই পারি। বলছে 5a+b সমান সমান 5 × 25 × 125। যাই হোক, এই সবগুলো যে পদ আছে এদের 25 125 এগুলোদেরকে যদি আমি পাওয়ার দিয়ে লিখি বা বেস দিয়ে লিখি, তো সেক্ষেত্রে এগুলো সব 5-এর পাওয়ার, 5⁻1, 5 স্কোয়ার, 5 কিউব। তার মানে যে কোনো সময় যদি বেসগুলো যদি নিচের বেস সমান হয়, আমরা জানি গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটার যে আউটপুট পাবো সেই আউটপুটটা এরকম 5a+b, এখানে 25 মানে 5 স্কোয়ার, 5-এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আর 125 মানে 5-এর পাওয়ার 3। তাহলে সেক্ষেত্রে 5-এর আলটিমেট পাওয়ার হয়ে যাবে 1 2 আর তার সাথে 3 যোগ করলে হয়ে যাবে 1 2 3 যোগ করলে হয়ে যাচ্ছে 6। তার মানে তার সাথে আমরা একটা ফর্মুলা শিখেছি, যদি কোনো কারণবশত a⁻m সমান সমান যদি a⁻n হয়, বলা আছে এরকম সমান সমান সমীকরণের দুপাশে সমান সমান দুপাশে যদি বেসগুলো সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়। তো সেক্ষেত্রে এপাশে দুপাশের বেসই 5 আছে, তার মানে 5গুলো যদি সমান তাহলে সেক্ষেত্রে a+b মানে হয়ে যাবে 6। আর আমাকে বের করতে বলছে a+b তার হোল স্কোয়ার, তাহলে a+b হোল স্কোয়ার কত হচ্ছে 36, যেটা প্রশ্ন উত্তর হবে অপশন ডি 36 আমার প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, এটা রেশিও চ্যাপ্টার একটা সহজ প্রশ্ন। যদি আমরা এটাকে স্ট্রেট ফরওয়ার্ড যেভাবে আছে সেভাবেই যদি সলভ করতে চাই তাহলে কোনাকুনি বজ্রগুণন করে দিই, তাহলে 13x 5 13 65y, এই পাশে কোনাকুনি গুণ সমান সমান 7x 5 7 35y। তো সেক্ষেত্রে এক্সগুলোকে সব এক পাশে নিয়ে আসবো আর ওয়াইগুলোকে সব এক পাশে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে এই পাশে চলে আসলে 13x - 7x মানে হচ্ছে 6x, আর 65y যদি ওই পাশে চলে যায় প্লাস হয়ে যাবে 100y। সেখান থেকে আমাকে বের করতে বলছে x/y, তাহলে x/y তাহলে 100 তলায় চলে আসবে 6, এখান থেকে 2 দিয়ে কাটলে উপরে হবে 50, নিচে হবে 3। তো প্রশ্ন উত্তর হচ্ছে 50/3, যেটা প্রশ্ন উত্তর আছে অপশন বি। এছাড়াও যদি কোনো কারণবশত এইভাবে নাও করি, যদি কোনো কারণবশত চোখে এরকম ধরা পড়ে যে বা যারা যোগভাগ প্রক্রিয়া জানো তারা যদি মনে করো যোগভাগ প্রক্রিয়া ইউজ করবে, করতেই পারো। সেই যোগভাগ প্রক্রিয়া যদি ইউজ করো তা তোমার যেটা আসবে উপরে আসবে 5y, নিচে আসবে x, তার ফলে এখানে নিচে আসবে 20 আর এখানে উপরে আসবে তার থেকে 7 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6। তোমার যোগভাগ প্রক্রিয়া এটা আসছে। তো এবার 2 দিয়ে কাটলে 3 বার, 2 দিয়ে কাটলে 10 বার। তো এবার যদি তুমি x/y লিখতে চাও তাহলে তোমাকে কোনোখানি সামান্য বজ্রগ্রহণ করতেই হচ্ছে, x উপরে চলে যাবে, y নিচে চলে আসবে, আর এই 5টা চলে আসবে কোনাকুনি বলতে উপরে চলে যাবে 5 10 50/3। তাহলে যোগভাগ প্রক্রিয়া দিয়ে আর এটা আমাদের নর্মাল বেসিক বজ্রগুণন দিয়ে করে দিচ্ছি। উভয় ক্ষেত্রে উত্তর তো একই আসবে, যে যেটা জানো সেইভাবেই করতে পারো। এরপরে প্রশ্ন একটা সরল অঙ্ক আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি ওই সরল অঙ্কের যে বদমাশ যে আছে সেই বদমাশের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর যদি নিয়মগুলোকে মেনে যদি এটা ব্যবহার করি তো সহজভাবেই হয়ে যাচ্ছে। সামান্যত নিয়মগুলোকে ভ্যালু দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এর ভাগ আছে, তো বিয়োগ আছে, জানা কথাই প্রথমে কার কাজ করতে হয়, এর কাজ করতে হয়। তো আমরা যদি সাজিয়েও নিই একবার তাহলে আমাদের কাজ হয়ে যাবে। 750 এর 120% বলতে 120/100 লিখে রাখি, যদিও এর লঘিষ্ঠ রূপ লেখা যায়, তারপরেও ভাগ 25। তো যেটাই রেজাল্ট বেরোবে সেটাকে ভাগ করতে পারি, মানে /25 লিখে রাখতেই পারি, -16 সাজিয়ে একবার লিখবো, লাইনটা হয়ে যাবে। 1240-এর এই কোশ্চেন মার্কের জায়গায় বের করতে হবে, সেটা কি হবে বের করতে বলছে। তো আমরা কোশ্চেন মার্কের জায়গায় কোশ্চেন মার্ক লিখে রাখছি, পার্সেন্টেজ আছে মানে /100 লিখে রাখি। আর তারপরে এই যেটাই ফাংশন বেরোচ্ছে, প্রথমত এর কাজ, যেই ফাংশনটাই এখান থেকে বেরোবে সেটাকে কী করতে ভাগ করতে হবে। তো ভাগ করবো কত দিয়ে, 31 দিয়ে 31 দিয়ে তো করবো। এবার যদি হিসাব করতে যাই তাও দেখি 25 দিয়ে, যেহেতু এটা নিচে আছে এটা উপরে আছে কাটাকাটি করতেই পারি, 25 দিয়ে যদি কেটে দিই 3 25 75 মানে 30, 0 দিয়ে 0 কাটা, 0 দিয়ে 0 কাটা, কারণ আমরা জানি এর গুণের মতো কাজ করে। সেক্ষেত্রে ঠিক একইভাবে এই পাশেও যদি কাটি, একটা 0 দিয়ে একটা 0 কেটে দিই, আর 31 দিয়ে 124 যদি কাটি 4 বার যায়, চাইলে আরও এখানে কাটাকাটি করে
কাটতে পারি, নোংরা হবে জায়গাটাতে, কাটাকাটি করছি না। 3 × 36, 36 বিয়োগ 16, দ্যাট মিনস 20। আর এই পাশে যেটা আসছে 4-এর কোশ্চেন মার্ক বাই 10, যদি বলি কথার কথা বলছি 4-এর কোশ্চেন মার্ক বাই 10, তাহলে সেক্ষেত্রে 4 দিয়ে এটা কেটে দিলে 5 বার আসবে, কোশ্চেন মার্ক ইকুয়াল টু 5 × 10 = 50। তাই সেক্ষেত্রে আমার প্রশ্ন উত্তর হবে অপশন ডি, 50 আমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে। এরপরে করণী চ্যাপ্টার একটা প্রশ্ন, শুধু যদি করণী করতে পারা যায়, করণী করতে পারি, তাহলে প্রশ্ন উত্তর খুব সহজে বেরিয়ে যাবে। তো √98 আমরা জানি এটা পসিবল না, কিন্তু √98-এর যদি আমি গুণনীয়কের কথা বলি, 49 একটি গুণনীয়ক, 49 দোকানে 98 হয়, তো সেক্ষেত্রে 49-এর যদি রুট ওভার করতে সেটা বেরিয়ে যাবে 7, আর ভিতরে পড়ে থাকে √2। 8-এর যদি রুট করতে চাই আমরা, তো সেক্ষেত্রে 8-এর জানি রুট ওভার সম্ভব না, তো সেক্ষেত্রে 4 দোকানে 8 বলতে 2√2। আর 32-এর যদি রুট ওভার করতে চাই, আমরা জানি 32-এর রুট ওভার সম্ভব না, কিন্তু 16 রুট ওভার সম্ভব, তো সেক্ষেত্রে 16 রুট করলে 4 হয়, বাইরে বেরিয়ে গেল 4 দোকানে 8, তাহলে 8√2। এই যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এবার দেখো 7√2 + 2√2 মানে 9√2 - 8√2, 9টা √2 থেকে 8টা √2 বাদ, তার মানে পড়ে থাকবে একটা √2। তাহলে প্রশ্ন উত্তর আমার হবে অপশন বি, √2। পরবর্তী প্রশ্ন, এটাও একটা সরলীকরণেরই প্রশ্ন, তো এটাতে নর্মাল কাটাকাটি করলেই হয়ে যাবে। এবার এই কাটাকাটি কে কীভাবে করবে সেটা বলার কিছু ব্যাপার নেই, এখানে যে যেভাবে কাটাকাটি করতে চায় করতেই পারে, তবে যার যেভাবে অভ্যস্ত, যদি কেউ ওই সূচককরণীতে ওই পাওয়ার করতে অভ্যস্ত হও, তো সেক্ষেত্রে লিখতেই পারো তুমি 512কে লিখাই যায় 9, সেক্ষেত্রে হয়তো হিসাবটা দেখতে একটু ছোটো হতে পারে, সেই সুবিধার্থে 5² × 3। আর এখান থেকে যদি বেরিয়ে যায় 45, তো 5 নং 45, তাহলে 5 × 9কে লেখা যায় 3² × 2⁵। শুধু হিসাবগুলো 2, 5, 3-এর মধ্যে লেখার জন্যই এতটুকু, আর কিছুই নয়। আচ্ছা, নেক্সট যদি আমরা হিসাবে আসি, তো হিসাব করতে গিয়ে দেখবো যে আমরা জানি যে পাওয়ারের ক্ষেত্রে বেসগুলো যদি সমান হয় আর পাওয়ারগুলো যদি ওপরে আর নিচে থাকে, তা সেক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। 2⁹ আর নিচে 2⁵, তাহলে মাইনাস করলে কত হবে, 2⁴, ওপরে টিকবে 2⁴। এই 2⁴ মানে 16। আচ্ছা, 5 নিচে আছে 5, উপরে আছে 5², নিচে আছে 5⁴, তার ফলে কি উপরে টিকে থাকবে শুধুমাত্র 5⁴ টিকে থাকবে। আচ্ছা, 3 উপরে আছে, নিচে আছে 3², তাহলে সেখানে 3 দিয়ে যদি 3 কেটে দিয়ে নিচে পড়ে থাকবে 3, তাহলে 5 × 80/3, 80/3 যদি বলি, এখানে সমস্ত অপশানে সবগুলোতে 3 দিয়ে আছে, যদি 80/3 বলি, তা 3 দিয়ে 3 × 26 = 78 পড়ে থাকলো 2, তাই 26 সমস্ত 2/3 আমার প্রশ্নের উত্তর। অপশান বি প্রশ্নের উত্তর হচ্ছে। পরের প্রশ্ন, যদি x + 1/x = 10 হয়, তবে x⁴ + 1/x⁴ = কত? অপশন দেওয়া আছে এগুলো। এবার এটা একটা অ্যালজেব্রা কোশ্চেন, আমরা যাই করি ফর্মুলাই করব, সে ট্রিক দিয়েই করি বা বেসিক ফর্মুলা ইউজ করেই করি, আমরা করবো তো ফর্মুলা দিয়ে। যাই হোক, যদি ফর্মুলা করি, তো সেক্ষেত্রে যখন ভাঙতে হবে, এক্সের পাওয়ার আছে হলো 1 এখানে, আর এখানে এক্সের পাওয়ার আছে 4, তো 1 থেকে 4 অব্দি যাওয়ার জন্য ধাপগুলো হয়ে যেতে হয়। প্রথম ধাপ যেটা হবে, প্রথম আর বের করবো x² + 1/x² এর ভ্যালু, এটা প্রথমে বের করবো। যদি x² + 1/x² ভ্যালু বের করতে চাই, তাহলে এটা ফর্মুলা আমরা ছোটোর থেকে জানি। এটা ফর্মুলা দুটো আছে, একটা x + 1/x² মাইনাস 2x × 1/x, আরেকটা আছে x - 1/x² প্লাস 2 × x × 1/x। এবার যেটাই করি, এখানে আমার যেহেতু ভ্যালু প্লাসেরটা দেওয়া আছে, তাহলে সেটাই লিখবো প্লাসেরটা, x + 1/x² মাইনাস 2 × x × 1/x, x দিয়ে x কেটে যায়, তাহলে x + 1/x মানে কত আছে, 10, 10 স্কোয়ার করলে হচ্ছে আমার 100, 100 - 2, তার মানে এটার উত্তর বের হচ্ছে 98। কিন্তু এটা আমাকে বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে তার পরেরটা। এবার তার পরেরটা বের করার জন্য আমরা যার হেল্প নিব, যেমন বের করতে বলেছে x⁴ + 1/x⁴, সেক্ষেত্রে এটা বের করতে বলেছে। এবার এটার উপরে সেম অ্যাজ এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেটা এইভাবে করছে এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবো। এবার কী করবো, যেমন এক লাইন যদি বেশি লিখি আমরা, x⁴কে লেখা যায় x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার। এবার যদি এটার উপর আমরা a² + b² ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে হবে a + b, এক্ষেত্রে a হয়ে যাবে x² আর b হয়ে যাবে 1/x², a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হয়ে যাচ্ছে আমার ফর্মুলা। এবার এটা যদি আমার ফর্মুলা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখছি আমরা এই x² + 1/x² মান বের করে রাখছি, সেটা হলো 98, তাহলে 98 হোল স্কোয়ার মাইনাস 2। এবার 98 হোল স্কোয়ার মাইনাস 2, এখান থেকে আমার ভ্যালুয়েশন বেরিয়ে যাবে। এবার দেখো এখানে যে অপশনগুলো আছে, ইউনিট ডিজিট সবগুলোরই আলাদা আলাদা আছে, 8, 4, 2, 0, তার মানে শুধুমাত্র যদি ইউনিট ডিজিট চেকও করি, তাও তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার যদি আমি এটাকে হোল স্কোয়ারকে ভেঙে দিই,
সে ভাঙতেই পারি, কিন্তু টোটালটা নাও ভাঙি, শুধুমাত্র ইউনিট ডিজিট চেক করি, তার 8 64, মানে শেষের ডিজিটটা আমার 4 সামথিং হবে, -2, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2। তো শুধুমাত্র ইউনিট ডিজিট চেক করতে চাইলে আমাদের ইউনিট ডিজিট 9602 একটাই অপশন আছে, তাহলে অ্যান্সার হবে 9602 শুধু ইউনিট ডিজিট চেক করে। আর যদি কোনো কারণবশত আমরা ফর্মুলা চেক করতে চাই, ট্রিক চেক করতে চাই, তাহলে এরকম বলা আছে যে যদি কোনো কারণবশত x + 1/x = a হয়, মানে এখানে 10-এর জায়গায় যে কোনো ভ্যালু হতেই পারে, যদি a হয় তাহলে সেক্ষেত্রে x⁴ + 1/x⁴ কি লিখতে পারি, সেটা ফর্মুলা হবে a² - 2 তার হোল স্কোয়ার -2, এটা তার ফর্মুলা। তো সেক্ষেত্রে যদি ফর্মুলা মুখস্থ করে যাই এবং করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটার প্রশ্ন উত্তর কীভাবে করবো, প্রশ্ন উত্তর এভাবে করবো যে x + 1/x 10 দেওয়া আছে, এটা বের করতে বলা আছে, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো 10² মানে 100 - 2 তার হোল স্কোয়ার -2, সেই ঘুরে ফিরে আবার এই জায়গাটায় আসছে, লাইনগুলো স্কিপ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 100 - 2 মানে 98 এর হোল স্কোয়ার -2, সেই ঘুরে ফিরে আবার ইউনিট ডিজিট চেক করবো, তাহলে 8 64, এটা ইউনিট ডিজিট 64 4, আর সেক্ষেত্রে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তার মানে আমার যেটাই রেজাল্ট বেরোবে তার ইউনিট ডিজিট তো যেটাই বেরোবে তার ইউনিট ডিজিট বেরোবে 2, এখানে 2 দিয়ে একটি মাত্র অপশন আছে, তাহলে আমার প্রশ্ন উত্তর হবে 9602। এরপরের প্রশ্ন ওই রেশিওর চ্যাপ্টার, খুব বেসিক একটা প্রশ্ন, সবাই এটা তো অভ্যস্ত, এই প্রশ্নটাতে কমন প্রশ্ন। 2a = 3b = 4c বের করতে বলছে a/b/c, তো আমরা সেক্ষেত্রে জানি এই রেশিও বের করার উপায় কি, এই a b c ভেরিয়েবল চলরাশিগুলোর যে সহগ থাকে, সেই সহগ কোএফিসিয়েন্ট যেগুলো থাকে 2 3 4 তাদের লসাগু করতে হয়, এলসিএম বের করতে হয়, আর সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তো 2 3 4 লসাগু যেতে হচ্ছে সেটা হলো 12 দিয়ে যদি ভাগ করে দিই প্রশ্ন উত্তর বেরিয়ে যাবে, 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে এর তলায় চলে আসবে 6, বির তলায় চলে আসবে 4, আর সির তলায় চলে আসবে 3, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উত্তর হওয়া উচিত 6:4:3। এছাড়াও যদি মনে করি এইভাবে না করি, বাই চান্স যদি না করতে চাই, তাহলে অন্যভাবে করতে পারি, যে ওই এর তলায় নিয়ে আসতে পারি আমরা, ওই বাকি যেগুলো আছে তাদেরকে নিয়ে আসতে পারি, এইভাবে হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই করা থাক, ও দরকার নেই, এটাই যথেষ্ট। 2a = 3b = 4c যদি a/b/c বের করতে বলে এভাবে বের করে ফেলি, সবচেয়ে সহজ হয় যে 6:4:3 রেশিও। পরের প্রশ্নটি আবার একটা সরল অঙ্ক, 452 + 312 - 16 = 34 তো সেক্ষেত্রে আমি আবারও সরল অঙ্ক করবো, কিন্তু একবার একটু দেখে নেবো যে অপশনগুলো যে আছে সব ইউনিট ডিজিটগুলো ইউনিক আছে, 8 4 মানে এককের ঘরের অঙ্কগুলো 8 4 2 6 আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আছে, তো সেক্ষেত্রে খুব বেশি সুযোগ যে এটা অপশন দিয়েই হয়ে যাওয়ার কথা, খুব বেশি সুযোগ। তো একবার যদি চেক করতে চাই, তো দেখো 2 আর 2 যোগ করলে 4 হয়, ইউনিট ডিজিটে এটা জাস্ট এই দুটো সামেশন যোগফল 4 আসবে। তার থেকে যদি বিয়োগ করি আমি 4 - এটা ইউনিট ডিজিট 6 আছে, 4 থেকে 6 যদি বিয়োগ করি, তো 14 থেকে 6 বাদ দিলে 8 হয়। তো বেসিক্যালি এটার যেটাই রেজাল্ট বেরোবে সেটা এই পাশে ইউনিট ডিজিট 8 আসবে, সেটা সমান 34-এর সাথে কিছু গুণ করলে 8 আসতে হবে, তার মানে 4-এর সাথে ঠিক কত গুণ করলে 8 আসে, তো 4 8 32, তো এটা হওয়ার কথা না, 4 4 16, এটাও হওয়ার কথা না। এবার 4 2 8 এটা হচ্ছে, আর 4 6 24 হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমার প্রশ্ন উত্তর হবে 22। আমি যদি সেক্ষেত্রে এক্স নাও ধরি বা হিসাব নাও করি, আমার প্রশ্ন উত্তর বেরিয়ে যাবে শুধুমাত্র অপশন দিই। এরপরের প্রশ্ন বলেছে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়, নেগেটিভ মার্কিং যেটাকে বলে। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। এবার এই প্রশ্নটা একটু খেয়াল করতে হবে, পরীক্ষার্থীরা যেই প্রশ্নটার সাথে অভ্যস্ত সেই প্রশ্নটা বেসিক্যালি এরকম থাকে যে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা হয়, তাহলে সেক্ষেত্রে সে কতগুলি সঠিক উত্তর দিয়েছিল বা কতগুলি ভুল উত্তর দিয়েছিল, কতগুলি কোয়েশ্চেন স্কিপ করেছে, স্বভাবত খুব বেশি পরিমাণ পরীক্ষার্থী এটার সাথে অভ্যস্ত নয়। যাই হোক, তো সেক্ষেত্রে এটা করার জন্য যেটা আমরা করতে পারি, একটা কাজ করতে পারি, অপশন ধরে আমরা করতে পারি এটা। তো অপশন ধরে করতে পারি যেরকম, যদি 25টি কোশ্চেন হয়, প্রত্যেকটা মান যদি 4 হয়, তাহলে সর্বোচ্চ নম্বর হবে 4 25 100, 100 মার্কসের এক্সাম। আচ্ছা, এবার এখানে বলছে যে সে কতগুলি প্রশ্ন উত্তর দেয়নি, তার জন্য আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি, যে ধরলাম সে সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে এক্সটি, সঠিক প্রশ্নের উত্তর যদি এক্সটি দেয়, প্রত্যেকটার জন্য তার 4 নাম্বার বরাদ্দ হয়, তো সেক্ষেত্রে নাম্বার পেয়েছে সে 4x। আচ্ছা, এবার সে যদি এক্সটি সঠিক উত্তর দিয়ে থাকে, তার সেক্ষেত্রে বাকি তার কতগুলো আছে আর ওই হিসেবে যদি আমরা হিসাব করি, তাহলে এবার প্রথম অপশনটা ধরলাম যে 3 যে অপশনটা আছে সঠিক প্রশ্নের উত্তর, যে 3টি সে স্কিপ করেছে, তাহলে 25টি প্রশ্নের মধ্যে যদি 3টি সে স্কিপ করে, তাহলে বাকি থাকলো কটা, 22টা কোশ্চেন, তার মানে 22টা কোশ্চেন সে অ্যাটেন্ড করেছে। 22টা যদি অ্যাটেন্ড করে, তার এক্সটি যদি সে ঠিক করে থাকে, তাহলে নিশ্চয়ই 22 বিয়োগ এক্স এই পরিমাণটা সে নিশ্চয়ই ভুল করেছে। ধরি সে 3টি কোশ্চেন স্কিপ করেছে, প্রশ্নের উত্তর ধরি 3,
তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সে 22টি কোশ্চেন অ্যাটেন্ড করেছে, আর 22টি কোশ্চেন যদি সে অ্যাটেন্ড করে তাহলে ধরলাম এক্সটি কোশ্চেন তার ঠিক হয়েছে। যদি এক্সটি কোশ্চেন ঠিক হয় তাহলে নিশ্চয়ই 22 বিয়োগ এক্সটি কোশ্চেন তার ভুল হয়েছে, এবং ভুলের জন্য তার বরাদ্দ নম্বর -1। তাহলে সেক্ষেত্রে তার প্রাপ্ত নেগেটিভ নাম্বার এটা আর পজিটিভ নাম্বার এটা, সেটার রেজাল্ট বেরোচ্ছে কত? 74 দেওয়া আছে, 74 নম্বর পায়। এবার যদি আমরা এই হিসাব ধরে চলি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে -22 হচ্ছে, সেটা পাশে গেলে প্লাস হয়ে যাবে। 74 আর +22 যদি করি, মানে একটা লাইন যদি বেশি করি আমরা, -7 +x, একটা লাইন যদি বেশি করি তো 5x হচ্ছে। 5x ইকুয়াল টু সামথিং এখানে 96 হচ্ছে। 5 দিয়ে কি 96 কাটা যাচ্ছে? যাচ্ছে না। এক্স আমরা কি ধরেছি? আমরা এক্স ধরেছি সঠিক প্রশ্ন সংখ্যা। প্রশ্ন সংখ্যা কি দশমিকে আসতে পারে? নিশ্চয়ই আসতে পারে না। তো সেক্ষেত্রে প্রশ্ন সংখ্যা দশমিকে আসতে পারে না, কতগুলো প্রশ্ন ঠিক করেছে। তাহলে সেক্ষেত্রে আমার যে প্রথম অপশনটা ধরেছি 3, সেটা ভুল উত্তর। নেক্সট অপশন ধরে যদি চলি, একইভাবে যদি ইকুয়েশন বানানোর চেষ্টা করি, নেক্সট অপশন যদি ধরেছি 5 সঠিক উত্তর, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন আমার তাহলে 25টা ছিল, 5টাকে স্কিপ করে থাকলো 20টা। তো ঠিক একইভাবে এই জায়গাগুলো সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাটাকে পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয়, লক্ষ্য করবে যদি আমরা তারপরেরটা করি 4 × x - 1 ইন্টু, এখানে যদি লিখে দেই 20 - x ইকুয়াল টু 74। আমি একটা জিনিস লক্ষ্য করো, সেই লক্ষ্য করার বিষয়টা হলো মাইনাসে প্লাস, মানে এখান থেকে x বেরোচ্ছে 4x + x 5xই হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই যেটাই রেজাল্ট বেরোচ্ছে বা 5টা x এর সহগ যেটা আসছে সেটা 5ই আসছে, মানে 5xই আসবে। যদি 5xই আসে তো 5 দিয়ে কাটাকাটি করার জন্য এই পাশে এমন কিছু নাম্বার থাকতে হবে সেটা 5-এর মাল্টিপল হয়, আইদার ইউনিট ডিজিট 0 হবে আর 5 হবে। এবার যদি আমরা এই -20 ওই পাশে নিয়ে যাই তো +20 হচ্ছে, মানে 94 হবে। 94 কি 5-এর মাল্টিপল হচ্ছে? হচ্ছে না। তো সেক্ষেত্রে এই অপশনটাও পসিবল না। নেক্সট যদি আসি, যদি নেক্সট আসি 2 নিয়ে আসি আমরা, তাহলে সেক্ষেত্রে যদি দুটাকে আমরা মনে করি যে দুটা কোশ্চেন সে স্কিপ করেছে, তাহলে 23টা কোশ্চেন অ্যাটেন্ড করছে। তাহলে এখানে ইকুয়েশন হবে 4 × x - 1 ইন্টু এখানে হচ্ছে 23 - x। সেই আবার ঘুরে ফিরে একই সেট আপ তৈরি হচ্ছে। এই পাশে 4x -7 প্লাস 5x টিকে যাচ্ছে, আর এই -23 ওই পাশে চলে যাচ্ছে। তাহলে -23 পাশে +23, 74 আর 23 যোগ করলে আমার গিয়ে দাঁড়াচ্ছে 97, যেটাও 5-এর মাল্টিপল না। তার মানে এটাও আমার অ্যান্সার না, তার প্রশ্ন উত্তর হবে 4 যেটা আছে অপশন ডি, সেটা আমার প্রশ্ন উত্তর হবে। যদি কোনো কারণবশত এই অপশনটা আগে থাকতো, আমাকে চেক করতে হতো, তো আমি চেক করতাম এরকম 4 × x ধরি, এই 4 অপশনটা ঠিক। যদি 4 অপশনটা ঠিক হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন সংখ্যা তাহলে 21টা সে অ্যাটেন্ড করেছে। 21টা যদি অ্যাটেন্ড করে, এক্সটা যদি ঠিক করে, তাহলে ভুল করেছে কতগুলো? 21 - 60। তাহলে সেক্ষেত্রে তার বরাদ্দ নম্বর 74। এক্ষেত্রে প্রশ্ন উত্তর মেলার খুব সম্ভাবনা, মিলবেই, -7 প্লাস, তাহলে 5x, এখানে -21 অফিসে চলে গেলে 95। তাহলে সেক্ষেত্রে 5 দিয়ে 95 কাটা আছে 19টা। তাহলে সেক্ষেত্রে কতগুলো সঠিক উত্তর সে দিয়েছিল? 19টা, যেটা প্রশ্ন জিজ্ঞাসা করেনি। প্রশ্ন জিজ্ঞাসা করছে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে আমার অপশন ডি, 4টি প্রশ্নের উত্তর সে দেয়নি। এরপর একটা পরিমিতির প্রশ্ন বলছে, কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তাহলে ওই আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমা কত মিটার? ঠিক আছে, তো এখানে বলেছে কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5, দৈর্ঘ্য 6 এবং প্রস্থ 5। দেখাই যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 1 বেশি। তারপরেই বলা আছে যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়। তো দেখাই যাচ্ছে যে প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 1 কম হয়, তাহলে প্রশ্ন মতে এই 1 মানেই হলো এই যে 1, সেই 1 মানেই হচ্ছে এখানে 34 মিটার। যদি 34 মিটার হয়, প্রশ্ন বের করতে বলেছে জমিটির পরিসীমা কত। জমিটির পরিসীমা, যে কোনো আয়তক্ষেত্রাকার জমির পরিসীমার ফর্মুলা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 6 এবং প্রস্থ 5। দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে 6 আর 5 যোগ করলে 11 এবং 2 × করলে 11 দোকানে 22। তাহলে প্রশ্ন উত্তর বেরিয়ে যাবে, যদি 1 মানে 34 মিটার আর 22 মানে কত, যদি গুণ করে দেয় প্রশ্ন উত্তর আমার বেরিয়ে যাবে। তো প্রশ্ন উত্তর যেটা হচ্ছে এখানে 4 দোকানে 8 হচ্ছে, এখানে ইউনিট ডিজিটে 8 একটি অপশন আছে। তো প্রশ্ন উত্তর হবে 748, 748 মিটার, 748 মিটার হবে। এরপর একটা প্রশ্ন, সেটা গড়ের চ্যাপ্টারের প্রশ্ন বলছে, একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত বছর? স্বাভাবিক ব্যাপার, যখন শিক্ষকের বয়সটা অ্যাড করা হয় তখন শ্রেণী মানে বালকদের বয়স গড় বৃদ্ধি পায়। তার মানে যখন শিক্ষক আসে সে বেশি বয়স নিয়ে আসে, তো তার বয়স বেশিই হবে এবং কত বছর বেড়ে যায়? 1 বছর বেড়ে যায়, মানে নতুন গড় যেটা হয় সেটা 12 বছর। তার মানে শিক্ষক যখন আসে তার নিজস্ব বয়স যখন বের করতে হবে, তার বছর তো 12 বছর হবেই, সে তো 12 বছর হবেই।
তার সাথে সে তো শুধু তার গড়ের কথা বলেনি, সমস্ত যে ছাত্ররা আছে, বালকরা আছে, তাদের গড়ও বেড়েছে। তো সেক্ষেত্রে তার বয়স ধরছি, তার গড় বয়সও 12 হচ্ছে, সেটা তো হবেই। এবং তার সাথে বাকিদের যে গড় বয়স 1 বাড়লো, সেটা কার? সেটা শিক্ষকের। তো বাকি কতজন ছিল? 24 জন বালক ছিল। প্রত্যেকের যদি 1 করে বেড়ে যায়, তাহলে সেইটা শিক্ষকের নিশ্চয়ই। তো শিক্ষক সবাইকে 1 করে দিয়েছে গড় সমান করার জন্য। তাহলে সেক্ষেত্রে শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স বের করতে চাইলে 24 24 24 আবার যোগ করলে 36, তার শিক্ষকের বয়স হবে 36 বছর, যেখানে এই 12টা শিক্ষকের নতুন গড়। এবং সেক্ষেত্রে যদি আমি শিক্ষকের বয়স বের করতে চাই, তাহলে যেই শিক্ষক আসার পর যেই গড়টা সে সবাইকে দিয়েছে, ডিস্ট্রিবিউশন করেছে, 24 জনকে 1 বছর করে দিয়েছে, সেটাও নিয়ে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে শিক্ষকের বয়স, শিক্ষকের আসল বয়স যেটা, সেটা হলো 36 বছর। নেক্সট একটা প্রশ্ন এসছে যে যদি x = -5 এবং y = -7 হয়, তবে 27x³ - 58x² y যোগ 31xy² - 8y³ এর মান কত? তো সেক্ষেত্রে ছোটোবেলায় যে ওই a³ - b³ এর ফর্মুলা শিখছিলাম, সেটা ইউজ করলে হয়তো হয়ে যাবে হয়তো। তো সেক্ষেত্রে যদি ইউজ করি, তাহলে এটাকে লিখতেই পারি 3x তার হোল কিউব, আর এটাকে লিখে দিতেই পারি -2y তার হোল কিউব। চাইলে আমরা এটাকেও সাজিয়ে নিতে পারতাম, ওইভাবে নিয়ে হোল কিউব করতে পারতাম, কিন্তু যাই হোক, সাজা থেকে অনেক সময় গুণে গন্ডগোল হয়ে যেতে পারে। সেজন্য আমি বলছি যে এটা আর এটাকে a³ - b³ এর ফর্মুলা মতো সাজিয়ে নিই। আর এটাকে পেছনের দিকে লিখে দিই 58x² y + 31xy²। 1 লাইন পরেই হয়তো আমাদেরকে ওই কিছুটা কাটাকাটি করতে হবে। যাই হোক, তো এবার যদি ফর্মুলা ইউজ করি a³ - b³, a³ - b³ এর উৎপাদকের ফর্মুলা আছে বা বেসিক ফর্মুলাও আছে। a³ - b³ একটা ফর্মুলা এরকম আছে, a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব। যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে 3x - 2y তার হোল কিউব প্লাস 3 ইন্টু 3x ইন্টু 2y ইন্টু 3x - 2y। কিছু একটা রেজাল্ট বেরোচ্ছে এখান থেকে। আচ্ছা, আর পেছনে আছে -58x² y প্লাস 31xy²। চাইলে এখানে xy এর মান বসাতে পারি, কিন্তু এক্ষেত্রে তখন এখানে হিসাবটা একটু বড় হয়ে যাবে। যাই হোক, একটু কাটাকাটি করে নিব। তো এখানে মানটা বসিয়ে দিই। এখানে মান বসাতে কোনো সমস্যা নেই। x এর মান আছে -5, তার 3 5 15 -15, আর y এর মান আছে -7, তো -1 প্লাস 7 দোকানে 14, -15 প্লাস 14, তার মানে -1 টিকছে আমার। -1 হোল কিউব করলে -1ই হবে। তো যেটা রেজাল্ট হবে সেটা -1ই হচ্ছে প্রথম পার্টটা। পরের পার্টে যদি হিসাব করতে বসি, 3 3 9, 9 দোকানে 18, 3 8 54, 54x² y, এখানে আছে -58x² y, তার মানে আমার এখানে টিকছে হলো -4x² y। চলো নেক্সট আসি। নেক্সটে যদি এখানে আসি, 3 3 9, 9 দোকানে 18, 18 দোকানে 36, 36xy², -36xy², এখানে টিকছে হলো প্লাস, তাহলে সেক্ষেত্রে টিকবে আমার -5xy²। আচ্ছা, -1 এখান থেকে আমরা কমন নিয়ে নিই xy। xy কমন নিয়ে নিই। xy কমন নিয়ে নিলে কিছুটা সহজ হবে কি? xy কমন নিয়ে নিই, কিছুটা দেখতে হিসাবটা সুন্দর হবে। xy যদি -xy কমন নিয়ে নিই, তাহলে ভেতরে চলে আসবে আমার এখানে 4x, আর এখানে চলে আসবে প্লাস 5y। আচ্ছা, হিসাবটা দেখতে তুলনামূলক সুন্দর হচ্ছে। আচ্ছা, এবার যদি মান বসাই এখানে -5 -7, তার মানে 35, 1 -35, আর ভেতরে আসছে এরকম x এর জায়গায় যদি মান বসে -5, তার 4 5 20, -20, আর y এর জায়গায় 7 5 7 35, -20 -35, মানে -55 -55, সেই মাইনাস বাইরে চলে আসবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আসছে 35 গুণন 55, 55, 35 ইন্টু 55। তো এবার যে রেজাল্টটা আসছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে প্রথমত গুণের কাজ হয়, তো 5 5 25, ইউনিট ডিজিট 5 আসে, আর তার থেকে 1 মাইনাস করলে ইউনিট ডিজিট আসবে 4। এখানে 4 দিয়ে দুটো অপশন আছে ঠিকই, এটাও আছে এটাও আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে -1, আর এই রেজাল্টটা অনেক বড় রেজাল্ট। তার মানে যেটাই আমার ভ্যালু বেরোবে, আলটিমেট ভ্যালু, সেটা আমার পজিটিভেই আসবে। এটা একটা পজিটিভ নাম্বার হবে, আর -1 তো ছোট্ট। তো সেক্ষেত্রে এখানে দুটো অপশনই সেম, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে আমার অ্যান্সার হবে 1924। অপশন বি আমার উত্তর হবে 1924, কারণ ইউনিট ডিজিট 5 5 25 হয়, সেখানে 5 থেকে একবার দিলে 4 হয়, এখানে 4 এই অপশনে আছে, তাহলে অ্যান্সার হবে 1924। এরপরের প্রশ্ন, এটা একটা সহজ প্রশ্ন। তো সহজ প্রশ্ন যেরকম করে ওই বিয়োগ করতে বলেছে, বিয়োগ করে দেবো। তো সেক্ষেত্রে 9 থেকে 3 বার দিলে 6, 10 থেকে 2 বার দিলে 8,
10 1 2 9 3 7 5 3 আর ভাগ করতে বলেছে 126.2। এবার স্বাভাবিক ব্যাপার বোঝাই যাচ্ছে এখানে 11.11.11 উঠিয়ে দিলাম। এবার ভাগ যাবে কি যাবে না, দেখো এখানে অপশনের মধ্যে একটা দশমিক নেই, তো খুব দৃঢ় সিদ্ধান্ত ভাগ যাবে। আর 3 বারং 3600 আর 2 দিয়ে কাটলে ইউনিট ডিজিট 3 দোকানে 6, তাহলে অ্যান্সার আমার অবশ্যই হবে 3। প্রশ্ন উত্তর হবে অপশন সি, 3 হবে উত্তর। এরপর একটা প্রশ্ন আছে অংশীদারি কারবারের, বলছে এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয় তবে সি এর লভ্যাংশ কত? যদি আমরা জানি অংশীদারি কারবার আমরা যারা করেছি আমরা জানি যদি সময়টা সমান থাকতো তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখতাম যে বিনিয়োগের যে অনুপাত তাহাই লাভ বা ক্ষতির অনুপাত, কিন্তু এক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের সময়কালটা সমান নয়। এ এবং বি তাদের টাকাটা সারা বছর খেটেছে, কিন্তু সি 4 মাস পরে এসছে, তার মানে তার টাকাটা 8 মাস খেটেছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে লাভ বা ক্ষতির পরিমাণটাও পরিবর্তন হয়ে যাবে। তো সেটা বের করার জন্য আমরা জানি পি ইকুয়াল টু আইটি যে ফর্মুলাটা সেটা ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে তাহলে প্রফিটের রেশিও বা লসের রেশিও বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে প্রথম জনের ব্যক্তির বিনিয়োগ 10,400, কিন্তু তার সেই টাকাটা 12 মাসে কেটেছে, তো ইন্টু 12। তারপরের ব্যক্তি তার বিনিয়োগ করা টাকা 14,300, তার টাকাও 12 মাস কেটেছে, তো ইন্টু 12। কিন্তু ঠিক তারপরের ব্যক্তি সি তার বিনিয়োগ 9,100, যেটা কেটেছে 8 মাস ইন্টু। তো এক্ষেত্রে নতুন পূর্ণাঙ্গ রূপে যে নতুন ধরনের একটা মূলধন আসছে সেটাই লাভ বা ক্ষতির অনুপাত, যেহেতু তাদের সময়কালগুলো সমান ছিল না। এবার যদি রেশিওতে কাটাকাটি করি তো চেক করবো যে রেশিওর প্রত্যেকটা সাইডে ইন্টু আকারে যখন থাকবে সব থেকে কম শূন্য যেটা আছে কেটে দিব, মানে এক কথায় 100 কেটে দিচ্ছি কমন নিয়ে, কাটলাম। তারপর আরও যদি কাটতে চাই 4 দিয়ে কাটা যাচ্ছে 3 বার, 4 দিয়ে কাটা যাচ্ছে 3 বার, 4 দিয়ে যাচ্ছে 2 বার। আচ্ছা 13 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 7 তারং 91, 13 দিয়ে যাচ্ছে এটা 11 বার, আর 13 যাচ্ছে এটা 8 বার। তো সম্ভবত আর কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে। 3 8 24, 3 11 33, 7 দোকানে 14। তো সেক্ষেত্রে অনুপাতগুলো 24:33:14। এবার বলেছে মোট লাভের পরিমাণ 11,360। তো টোটাল লাভের যে রেশিও সেটা 24:33:14। টোটাল লাভ আমার হিসেবে কত হচ্ছে 30 20 50 10 60 4 3 7 4 11 71। 71 ঠিক বলছি তো? হ্যাঁ 71। 71। তাহলে সেক্ষেত্রে এই 71 রেশিও আমার হিসেবে সেটা 11,360-এর সমতুল্য। বের করতে বলেছে আমাকে সি এর লভ্যাংশ কত। সি এর লভ্যাংশ 14 রেশিও। সেটা কত হবে যদি আমরা কোনাকুনি গুণ করি বা কাটাকাটি করি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার বেরিয়ে যাবে। এবং 11,360 গুণন 14 নিচে হলো 71। 14 দিয়ে 71 কোনোদিনই কাটাকাটি যেতে পারে না, মানে 7 দিয়েও যাবে না 2 দিয়েও যাবে না, তো 71 যাবে। এবার অপশনের মধ্যে কোথাও দশমিক নেই এবং আসন্ন মান নেই, তো খুব সম্ভবত এটা দিয়ে এটা কাটাকাটি চলে যাবে। এই আশাতে কেটে দিচ্ছি আমরা। 71 দিয়ে একবার, পরে আছে আমাদের 42, 426, 426 6 7 42, 6 বার 16, 160। তাহলে পেছনে 0 দিয়ে সবগুলো অপশনই আছে, 4 6 24, 40 দিয়ে সবগুলো অপশনই আছে। তো হিসাব যদি করি 16 গুণন 14 আমাকে করতে হবে। এবার 16 গুণন 14 যদি করি তাহলে 160 আর হলো 4 16 64, 160 আর 64 হচ্ছে 224, 2240, 2240 আমার এই অপশনটা আছে। এই অপশনটা উত্তর হচ্ছে অপশন সি, 2,240 টাকা। এরপর লাভ ক্ষতির খুব একটা কমন কোশ্চেন চলে আসছে, বলছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? কোনো একটা দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হচ্ছে, তো সেক্ষেত্রে কোনো একটা নিশ্চয়ই বিক্রয় মূল্য হারে ক্রয় মূল্য থাকবে। একটা কোনো জিনিসের ক্রয় মূল্য ধরলাম সিপি, তার বিক্রয় মূল্য ধরলাম এসপি। আর সেক্ষেত্রে কোনো একটা জিনিস কিনে এবার লাভ বলছে 4 গুণ হয়, তার নিশ্চয়ই আগেও লাভ হতো। ধরি আগে লাভ হতো পি পরিমাণ লাভ হতো। তাহলে এবার কি বলছে যদি বিক্রয় মূল্যকে দ্বিগুণ করা হয়, এটা যদি দ্বিগুণ করা হয় তো সেক্ষেত্রে কত হবে 2SP। বিক্রয় মূল্য দ্বিগুণ করা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 2SP। ওরা বলছে যে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয় তো সেক্ষেত্রে লাভ হয় 4 গুণ। এবার লাভ কি জিনিস? লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তার মানে এটা যদি ক্রয় মূল্য তো একই আছে যে কোনো শর্তে, তাহলে সেক্ষেত্রে ওরা বলছে যে এক্ষেত্রে ওদের লাভ হয় 4 গুণ। আগে লাভ হতো পি, এখন হয় 4P। এবার লক্ষ্য করার বিষয়, ক্রয় মূল্য 100 টাকা ছিল, 100 টাকাই আছে। ধরি এটা ক্রয় মূল্য, কথার কথা কোনো কারণে বলছি, এটার ক্রয় মূল্য কথার কথা 100 টাকা, আর বিক্রয় মূল্য কথার কথা বলছি 200 টাকা কোনো কারণবশত। এটা 100 টাকা, এটা 200 টাকা, আমার লাভ হচ্ছে কত 100। এবার যদি এটাকে আমি ডাবল করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে 400।
এই 400 হওয়ার দরুন ক্রয়মূল্য নিশ্চয়ই বাড়েনি, ক্রয়মূল্য যা ছিল তাই আছে। যেটা বৃদ্ধি হয়েছে সেটা কি বেড়েছে, সেটা হলো লাভ বেড়েছে। তাহলে এক্ষেত্রে যখন 100 টাকা ক্রয় মূল্য ছিল, 200 টাকা বিক্রয় মূল্য ছিল, লাভ কত ছিল 100 টাকা। এবার 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 400 হয়, তাহলে লাভ কত হবে 300। লক্ষ্য করার বিষয়, আগে ছিল লাভ 100, এখন হয়েছে লাভ 300। লাভ কত বাড়লো, 200 বাড়লো। আগে ছিল বিক্রয় মূল্য 200, এখন হয়েছে 400। বিক্রয় মূল্য কত বাড়লো, 200 বাড়লো। তার মানে বোঝা যাচ্ছে এই সিচুয়েশনগুলোতে বিক্রয় মূল্যের যে পরিবর্তনের হার আর লাভের যে পরিবর্তনের হার দুটো সমান সমান, কারণ ক্রয় মূল্য তো কোনো হাত দেওয়া হয়নি। তাই বলতে যাচ্ছি এগুলো তো কিছু দেওয়া হয়নি, 100 200 কিছু তো বলা হয়নি। তো আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে যদি বলি আমরা, তাহলে বলতেই পারি যে SP টু SP হলো তো কত বেড়েছে, 1 SP বেড়েছে, এই পার্থক্যটা SP। ঠিক একই রকম বলতেই পারি আমরা P4P হলো কত বেড়েছে, 3P বেড়েছে। তাহলে প্রশ্ন মতে এই SP, এই সেলিং প্রাইসটা 3 প্রফিটের সমান, তাহলে 3P সমান সমান SP। এখান থেকে আমরা SP আর P বা বলতে পারি যে সেলিং প্রাইস আর প্রফিটের রেশিও বের করে নিতে পারি। তাহলে রেশিও বের করার উপায় কি, P এর তলায় চলে আসবে 1 আর SP এর তলায় চলে আসবে 3, বজ্রগুণন। তাহলে SP আমার 3 রেশিও আর প্রফিট হলো 1 রেশিও। বা বলতে পারি যে বিক্রয় মূল্য যদি 3 টাকা হয় তাহলে লাভ হয় 1 টাকা। এবং স্বাভাবিক ব্যাপার, যদি বিক্রয় মূল্য 3 টাকা লাভ 1 টাকা আমরা জেনেই যাই, তো ক্রয় মূল্য বের করা আমাদের জন্য সহজ বিষয়। তো ক্রয় মূল্য কত টাকা হবে, নিশ্চয়ই 3 টাকা বিক্রয় মূল্য 1 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য হবে 2 টাকা। তাহলে ক্রয় মূল্য বের করে ফেললাম 2 টাকা। আর আমার এখানেই প্রশ্ন উত্তর বেরিয়ে যাচ্ছে, তাহলে আসল লাভ শতকরা কত। লাভের হার বের করার উপায় কি, লাভের হার নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 2, ওপরে লাভ 1 ইন্টু 100%। হাফ বলতে তো আমরা এমনিতেই জানি, হাফের মানে হলো 50%। তো লাভের শতকরা হার হলো 50%। প্রশ্ন উত্তর হবে অপশন ডি। যদি এই প্রশ্নটা পড়ি আমরা, তাহলে বলছে দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে এবং বি দক্ষিণ দিকে। যদি এ এর গতিবেগ 34.5 kmph বা কিমি পার ঘন্টা এবং বি এর গতিবেগ 41.5 কিমি পার ঘন্টা হয়, তবে কত ঘন্টা পরে তারা পরস্পর থেকে 684 কিমি দূরে থাকবে। এবার একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যারা প্র্যাকটিস করে গেছে তারা জানে যে দুটি বস্তু আছে এ আর বি এবং তাদের গতিবেগ দেওয়া আছে, দুটি মুভিং পার্ট, দুটোই মুভ করছে। এবং বিষয়ের ইম্পর্টেন্ট বিষয় যে তারা কোন দিকে মুভ করছে। তো মুভ করার বিষয়গুলো কি হয়, যদি একটা পয়েন্ট থেকে দুটো বস্তু বা দ্রব্য যদি একই দিকে মুভ করে, বা একটা পয়েন্ট থেকে দুটো বস্তু দুটি ভিন্ন দিকে মুভ করে, বা দুটি ভিন্ন পয়েন্ট থেকে দুটি বস্তু একই দিকে মুভ করে, তো সেক্ষেত্রে যদি মুভ করে দুটোই, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কনসেপ্টটা চলে আসে। এবার আপেক্ষিক গতিবেগ এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগগুলো কী হয়, এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ যদি একটি এক্স হয়, একটি যদি ওয়াই হয়, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হয় তাদের ডিফারেন্স। কিন্তু যখনই কোনো নির্দিষ্ট পয়েন্ট থেকে বিপরীত দিকে যায় বা দুটি ভিন্ন পয়েন্ট থেকে বিপরীত অভিমুখে আসে, এমন যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কী হয়, যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো যাই হোক, তো এক্ষেত্রে যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা গেছে উত্তর দিকে এবং আরেকটা গেছে দক্ষিণ দিকে। তার মানে বোঝাই যাচ্ছে এখানের মধ্যে এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের কথা বলছে। এবং দুটি ভিন্ন দিকে গেছে, তার মানে এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ যেটা হবে সেটা প্লাস হবে। মানে 34.5 আর হলো 41.5, তাদেরকে প্লাস করে দিয়ে আমাকে আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। মানে এক ধরনের গতিবেগ 40 আর 30 70 4 × 5, তাহলে 76 কিমি পার ঘন্টা, এটাও তার আপেক্ষিক গতিবেগ বের করতে বলছে। তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিমি দূরে থাকবে বের করতে বলছে টাইম। এবং সময় দূরত্বের চ্যাপ্টারে আমরা জানি যে টাইম, টি মানে D/S, সময় বলতে দূরত্ব বাই গতিবেগকে বোঝানো হয়। তো টি বের করতে বলা হয়েছে টাইম, ডি কত হচ্ছে ডিস্টেন্স এখানে দেওয়া আছে 684 কিমি, 684 কিমি। তাহলে ডিস্টেন্সের জায়গায় বসবে 684, আর এস যেটা এখানে আপেক্ষিক গতিবেগ সেটা হবে 76। তাদের মধ্যে দূরত্ব এত হবে, 76 প্রতি ঘন্টায় 76 কিমি দূরত্ব হয়, 684 কিমি দূরত্ব কতক্ষণে হবে। তো সেক্ষেত্রে এখানে অপশানগুলো যেগুলো আছে দেখে বোঝাই যাচ্ছে অপশানগুলোতে দশমিক নেই, তার মানে পূর্ণ সংখ্যায় আসবে। 76কে 10 বাদ দিলে 760, তার থেকে কম 6 9 54, তাহলে কতবার যাবে, 9 বার যাবে। তাহলে আমার প্রশ্ন উত্তর হবে তাদের মধ্যে এই দূরত্ব হবে 9 ঘন্টা পর। এটা আমাদের প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন বলছে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে। এই বর্ধিত হারে দাম নির্দিষ্ট করা বলতে বোঝাচ্ছে ধার্য মূল্যের কথা, এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়, কারণ ছাড় তো ধার্য মূল্যের উপরই হয়। দায়ী দিয়ে বলেছে বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত। খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটাকে যদি আমরা কনসেপ্ট দিয়েও করি তাহলে সহজে হয়ে যায়। ধরি জিনিসটি ক্রয় মূল্য ধরলাম 100, এবার তার উপর 20% দাম বর্ধিত করা হয়েছে, তার মানে মার্ক প্রাইস ধরা হয়েছে 120, এবং তারপর যখন বিক্রি করা হয় সেলিং প্রাইস, সেক্ষেত্রে বলা আছে এই 120-র ওপর
15% ছাড় দেওয়া হয়, 15% ডিসকাউন্ট দেওয়া হয়। 120 15%, 10% হয় 12, 5% হয় 6, মানে হলো 18 যদি মাইনাস করে দিই তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আলটিমেট 102। এবার বলা আছে বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত। বিক্রেতা 100 টাকায় কিনেছিল এবং আলটিমেট 102 টাকায় বিক্রি করেছে, তার সেক্ষেত্রে তার লাভ কত, 2 টাকা, এবং 100 টাকায় 2 টাকা লাভ, এটাই প্রশ্নের উত্তর যে 2% লাভ। 100 টাকায় 2 টাকা লাভ হয়েছে, দ্যাট মিনস 2% লাভ হয়েছে, তো প্রশ্ন উত্তর হবে 2% লাভ। আমরা যারা ট্রেনের প্রশ্ন করেছি আমরা জানি ভালো মতো যে এই প্রশ্নগুলো আমরা সময় দূরত্ব গতিবেগের যে চ্যাপ্টারের যে বেসিক ফর্মুলা D=ST, ওই ফর্মুলা দিয়ে এখানে করা যায় এবং ওই ফর্মুলার সাথে সমতুল্য, আর কিছুই নয়। তো যাই হোক, সময় দূরত্ব চ্যাপ্টারে যেটা ডি থাকে সেক্ষেত্রে এখানে ট্রেনের প্রশ্নগুলো লেন্থের সমতুল্য, D=ST, এটা ডি এর জায়গায় লেন্থ বসে। এবার বলছে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে 36 সেকেন্ড অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। এবার ট্রেনটা বলছে প্ল্যাটফর্মের সাইজ ট্রেনের দ্বিগুণ, আমি ট্রেনের সাইজও জানি না, তো সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমি ধরে নিব ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটোর সাইজে আমি ধরে নিব, প্রথম কথা। এবং আমাকে বের করতে বলছে সেটাই, তো এক্ষেত্রে দূরত্বটা আমার ডিস্টেন্সের সাথে সমতুল্য। তার সাথে সাথে যখন একটা ট্রেন তার প্ল্যাটফর্মকে পাস করে, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে পাস করে, এই যদি প্ল্যাটফর্ম হয় তাহলে সেক্ষেত্রে ট্রেনটাকে পাস করার জন্য আসতে হবে এইখানে। তো সেক্ষেত্রে ট্রেনটাকে প্ল্যাটফর্মের দূরত্ব তো পাস করবেই, তার সাথে ট্রেন নিজের দূরত্ব পাস করবে, তার মানে ট্রেনটাকে যে দূরত্ব যেতে হবে সেই দূরত্বটা হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তার মানে আমাকে বের করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার, D=ST ফর্মুলা ইউজ করি। তো ডি এর জায়গায় কত বসবে, ধরি ট্রেনটির দৈর্ঘ্য, যেহেতু বলছে ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। তো ধরি ট্রেনের দৈর্ঘ্যটা হলো L, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 12। তাহলে প্রশ্ন মতে সে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে L+12। D=ST ফর্মুলা ইউজ হবে, তাহলে D= যদি ST ফর্মুলা ইউজ হয় তো সেক্ষেত্রে S বলতে এখানে কি, গতিবেগ। তো গতিবেগ দেওয়া আছে 90 kmph, 90 কিমি পার ঘন্টা। এবার দেখো কত মিটারে বলেছে, সময় বলেছে সেকেন্ডে, আর এটা বলেছে কিমি পার ঘন্টা, নিশ্চয়ই ইউনিট ম্যানেজমেন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে ইউনিট ম্যানেজমেন্ট করতে যদি চাই এবং আলটিমেটলি অ্যান্সারগুলো মিটারে বের করতে বলেছে, তো সেক্ষেত্রে এই কিমি পার ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে বের করে নিতে হবে। এবং আমরা জানি 90 kmph-কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে এখানে ইন্টু 5/18, 5/18 দিয়ে গুণ করলেই মিটার পার সেকেন্ডে হয়ে যায়। উল্টা হবে, যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় কনভার্ট করতে চাই তো 18/5 দিয়ে গুণ করলে হয়ে যেত। যাই হোক, তো এটা গেল আমার এস, তার সাথে টি হবে আমার 36। এবার এখান থেকে প্রশ্ন উত্তর বের করে ফেলবো। 18 দিয়ে আমি এটাও কাটতে পারি, কেটে দিই, তাহলে হচ্ছে আমার এখানে আসছে 900 আর এখানে আসছে 3L। তা 3L এর মান 900 আসছে। আমাকে বের করতে বলা হয়েছে যে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমি কত ধরেছিলাম 12, ট্রেনের দৈর্ঘ্য L, তার দ্বিগুণ 12, তাহলে সেক্ষেত্রে L ফর 300 আর 12 বলতে বোঝানো হয়েছে 600, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 600 মিটার। এক্ষেত্রে আমার অ্যান্সার হবে অপশন বি, 600 মিটার। এরপরে একটি সহজ কোশ্চেন বলছে দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 18/5 হয় তবে প্রথম সংখ্যার 9/4 অংশ এবং দ্বিতীয় সংখ্যার 11/2 অংশের মধ্যে অন্তর্গত বের করতে বলা হয়েছে। তো কোশ্চেনটাকে আমরা XY ধরেও করতে পারি, রেশিও ধরেও করতে পারি। ধরি রেশিও ধরেই যদি করি তাহলে বলছে যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 18/5 হয়, বোঝাই যাচ্ছে প্রথম সংখ্যা 18/5 বলতে প্রথম সংখ্যাটি বড়, প্রথম সংখ্যার 18/5 তা ছোট দ্বিতীয় সংখ্যাটি। ধরি প্রথম সংখ্যাটি 18 ভাগ এবং দ্বিতীয় সংখ্যাটি 5 ভাগ, তাহলে সেক্ষেত্রে দুটি সংখ্যার যোগফল কত, 506। তো ধরলাম দুটি সংখ্যার যোগফলের রেশিও যোগফল হলো 23 রেশিও, 18 আর 5 যোগ করলে 23, প্রথম সংখ্যাটি 18 এবং দ্বিতীয় সংখ্যাটি 5, তাহলে 23 সমতুল্য 506। এবার বের করতে আমাকে তো দুটি সংখ্যায় বের করতে হচ্ছে, তো আমি প্রথম সংখ্যাটাই বের করি। প্রথম সংখ্যাটা যেহেতু 18 বা দ্বিতীয় সংখ্যাটাই বের করি 5, একটা বের করলেই হলো। তো একটি সংখ্যা বের করলাম 5, তা 5 সমান কত, 23 দিয়ে কাটলে 23 দোকানে 46, 46 পরে আছে 4, 46, 23 দোকানে 46, তাহলে 1 রেশিও 22, 5 রেশিও 110। তাহলে ছোটো সংখ্যাটি 110 এবং বড় সংখ্যাটি যেহেতু কত রেশিও আছে, 18 রেশিও আছে, তাহলে রেস্ট অফ দ্য নাম্বার বড় সংখ্যাটি 506 থেকে 100 বাদ দিলে 406, 10 বাদ দিলে 396, তাহলে নিশ্চয়ই বড় সংখ্যাটি 396 এবং ছোটো সংখ্যাটি 110। এবার বলেছে আমাকে প্রথম সংখ্যার 4/9 অংশ, প্রথম সংখ্যার 4/9 অংশ এবং দ্বিতীয় সংখ্যার 2/11 অংশ, দ্বিতীয় সংখ্যার 2/11 অংশ, তাদের অন্তর কত। অন্তর বলতে পার্থক্য বলতে পারি বা মাইনাস বলতে পারি। তো সেক্ষেত্রে লক্ষ্য করো 11 দিয়ে এটা কেটে গেল 10 বার, আর 9 দিয়ে এটা কাটা যাবে কিনা, 9, 6, 15, 3, 18, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, কেটে দিই। 4 9 36 পড়ে আছে 3 36, 4 9 36, 4 4 16, 4 4 16, 176 বিয়োগ 20, তাহলে প্রশ্ন উত্তর হবে 156। প্রশ্ন উত্তর অপশন বি 156, এই প্রশ্ন উত্তর 156।
ঠিক এর পরের প্রশ্নটা বলছে 5টি সংখ্যা অবিরত অনুপাতে আছে, কন্টিনিউয়াস প্রপোর্শন মানে ক্রমিক সমানুপাতে আছে। অবিরত অনুপাত বলতে ক্রমিক সমানুপাতকে বোঝায়। চতুর্থ পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। এবার ধরি 5টি সংখ্যা যদি এ বি সি ডি ই হতো, তাহলে অবিরত অনুপাতে থাকা মানে কি? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ডি বাই ই, তাই তো? যদিও এখানে চতুর্থ পঞ্চমটা দেওয়া আছে, চতুর্থ নাম্বারটা 54 এবং 54 বাই 162। এবার যদি আমরা এই রেশিওগুলোকে কম্পেয়ার করি তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা বেরিয়ে যাবে। 54 54 সরি এটা 54 162 হয়েছে। 54 কোন শর্ত 162 হয়? যদি 3 গুণ করা হয় তবেই হবে। তাহলে এখানে কোন নাম্বারকে 3 গুণ করলে সেটা 54 হয়? অবশ্যই 18, তাহলে সি এর ভ্যালু 18। ঠিক একইভাবে সি এর ভ্যালু যদি 18 হয়, 18কে কত গুণ করলে 54 হয়? 3 গুণ করলে 54 হয়। তাহলে এক্ষেত্রে কোন সংখ্যাকে 3 গুণ করলে সেটা 18 হয়? 6। তাহলে সেক্ষেত্রে বি এর ভ্যালু হয়ে গেল 6। 6কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 3 দিয়ে গুণ করলে 18 হয়। কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে 6 হবে? তাহলে সেক্ষেত্রে আমার প্রশ্ন উত্তর হবে 2। প্রথম সংখ্যা নির্ণয় করো, প্রথম সংখ্যাটি হবে 2। প্রশ্ন উত্তর অপশন সি, প্রথম সংখ্যাটি হবে সি। পরের প্রশ্ন একটা সরল প্রশ্ন, এগুলো ছোট ছোট হিসাব আমাদের সবার রেডি আছে হয়তো। 36-এর রুট ওভার করলে 6 হয়, 18 থাকবে, 1024-এর রুট ওভার করলে 32 হয়। এবার আমরা জানি গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে হয়, তো ভাগ 5 দিয়ে যদি 360কে ভাগ করে দিই সেক্ষেত্রে 72 হবে, 72 কোশ্চেন মার্ক ইন্টু 72, কারণ ভাগের কাজ আগে। তো সেই ক্ষেত্রে এবার যদি আমরা হিসাব করি দেখবো আমরা 18 দিয়ে 72 4 টাইমস, 4 দিয়ে 8 টাইমস, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু হবে 6 8 48। তাহলে অ্যান্সার হবে অপশন বি 48। এরপরে প্রশ্ন বলেছে এরকম, আশিসের কাছে 10 টাকা আর 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয় এবং তার কাছে মোট 3250 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? যাই হোক, বলছে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ আছে। ধরি 10 টাকার নোটের সংখ্যা এক্সটি আছে, 20 টাকার নোটের সংখ্যা 2xt আছে। তাহলে এক্সটি 10 টাকার নোট থাকলে মোট টাকা কত হবে? 10 × x। ঠিক একই হবে, যদি 20 টাকার নোট 2xt থাকে তো সেক্ষেত্রে মোট টাকা কত হবে? 20 × 2x। প্রশ্ন মতে টোটাল টাকা আমাকে দিয়ে দেওয়া আছে 3250 টাকা, তার প্লাস দিয়ে যদি লিখি তা 3250, এখানে 10x এখানে 40x, প্লাস করলে 50x, তাহলে x মানে কত হচ্ছে? 3250 ডিভাইডেড বাই 50, 0 দিয়ে 0 ভাগ, 5 দিয়ে ভাগ করে দিলে 5 6 30, পড়ে আছে 2 25, 5 5 25, তাহলে x এর ভ্যালু আসছে 65। আমাকে বলছে মোট কতগুলি নোট আছে। এক্সটা তো আমি ধরেছি 10 টাকা নোটের সংখ্যা, মোট নোটের সংখ্যা xt এবং 2xt, তার মানে মোট কতগুলি আছে? 3xt। তো 3x এর ভ্যালু যা সেটাই আমার প্রশ্নের উত্তর। 3 6 18, 3 5 15, তার মানে 195টি। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উত্তর হবে অপশন সি, তার কাছে মোট 195টি নোট আছে। সর্বশেষ প্রশ্ন এরকম বলেছে, বার্ষিক সরল সুদের হার কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 5/2 হয়? বের করতে বলেছে আমাকে সুদের হার, মানে আর বের করতে বলছে। সরল সুদের ফর্মুলা একটা আছে, I = PR/100, সেটারই যদি কনভার্টেড রূপ বলি, মানে আর বের করার কথা বলি, তাহলে R = 100I/PT, এই হলো আমার ফর্মুলা। তো সেক্ষেত্রে 100 × P × T। এবার কত বছর বলছে? 10 বছর, 10-এর জায়গায় 10 চলে গেল। P আসল কি বলেছে? সুদ কত হবে? ওই টাকার 5/2 হবে, মূলধনের 5/2 কাট, মূলধনের 5/2, তো মূলধন কত? 5, আর সেক্ষেত্রে সুদ কত হবে? 2, তাহলে 5 × 10 = 50, 50 দিয়ে 100 দুবার কাটবে, প্রশ্ন উত্তর হবে 4%। তাহলে সেক্ষেত্রে সুদের হার হবে 4। তাহলে এই প্রশ্নের উত্তর হবে আমার অপশন বি, উত্তর হবে 4।